আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে রেওয়া মিল। তো এই রেওয়া মিল অধ্যায় খুবই সহজ। হিসাব বিজ্ঞানের এই একটা অধ্যায় খুবই সহজ, এখান থেকে উত্তর করা খুবই ইজি। তো আমি এর আগের ক্লাসগুলোতে বেসিক ক্লাস দিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এমসিকিউ। তো 2025 ব্যাচ যারা আছো তোমরা সবাই জানো যে ব্যবসা শাখার ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো যে এমসিকিউ খুবই হার্ড হয় বা এমসিকিউ তোমরা কম পারো। তো তোমরা কম পারো বিদায় আমি আজকে তোমাদেরকে এই এমসিকিউ রিলেটেড ক্লাসটা আজকে করাচ্ছি। এই অধ্যায় থেকে আমি এর আগের ক্লাসে বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে আমি সমাধান করে দিব এমসিকিউ, 15 থেকে 20টা এমসিকিউ সমাধান করে দিব বা এমসিকিউ গুলো দেখাবো যে এই রেওয়া মিল অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো থেকে এমসিকিউ করা হবে বা হতে পারে। এই রিলেটেড কিছু এমসিকিউ দেখাবো 15 থেকে 20টা। তুমি যদি এই রেওয়া মিল অধ্যায় থেকে 15 থেকে 20টা এমসিকিউ যদি আজকের ক্লাসে দেখতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি 100% এখান থেকে তোমরা কমন পাবা। কারণ এই বিষয়গুলোর বাইরে আর কোনো প্রশ্ন করার মতো নাই। তো তোমরা যারা এমসিকিউ কম পারো শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসটা। তো আমার এই প্রত্যেকটা অধ্যায়ের যদি এমসিকিউ তুমি যদি 15 থেকে 20টা এমসিকিউ যদি তুমি দেখে যেতে পারো পরীক্ষার হলে, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবা। তো যারা দেখতেছো নোট করবার সাথে সাথে এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা এবং কমেন্ট করে জানাবা, তাহলে আমি পরবর্তী যে অধ্যায়গুলো আছে ওইগুলো নোট তোমাদেরকে দিব, দেখাবো। তাহলে চলো 2025 ব্যাচ মনোযোগী হোক। একটু দেখো, এসএসসি 2025 ব্যাচ তোমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা ক্লাস। আজকে এমন ভাবে আমি তোমাদেরকে পড়াবো এমসিকিউ, দেখবা যে এই ক্লাসটা করার শেষে তোমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা। তাহলে দেখো, প্রথমে তোমাকে এই রেওয়া মিল অধ্যায় থেকে যে বিষয়টা জানতে হবে, তোমাকে প্রথমেই জানতে হবে এই অধ্যায় থেকে রেওয়া মিলের অধ্যায় থেকে তোমাকে জানতে হবে প্রথমে রেওয়া মিল তুমি যে করতেছো এই রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্যটা কি, এটাই তোমাকে অবশ্যই প্রথমে জানতে হবে। তাহলে একটু মনোযোগ দাও। রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তুমি এমসিকিউ তে যদি তোমাকে করা হয় রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি, তাহলে তুমি কি বলবা ভাই? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। হিসাব বিজ্ঞানের বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হচ্ছে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য। এরপরে দেখো আইএএস3 এর মিনিং কি, এটা তোমাদের এমসিকিউ তে আসবে। আমি 100 বার করে বলতেছি। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা। এরপরে দেখো মিনিং জানতে হবে। আইএএস এর মিনিংটা কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। বানানগুলো একটু দেখবা, সবচেয়ে বানানটা এই কমিটি বানানটা দেখবা, কমিটি বানানটা দেখবা। কারণ তোমার একই মিনিং বারবার দেওয়া থাকবে, বাট 3টা অপশনে 4টা অপশনে থাকবে একটা সঠিক। এখন সঠিক তুমি চিনার জন্য তোমাকে এখানে কি কোন বিষয়টা দেওয়া থাকবে, এই কমিটি বানানটা হচ্ছে তোমার একাধিকবার দেওয়া থাকবে। এই কমিটি বানানটাই মূলত পেছায়া দিবে এমসিকিউটাতে। তাহলে তোমাদের এই কমিটি বানানটা তোমরা অবশ্যই দেখবা। এখানে হচ্ছে ডাবল ই কিন্তু আছে লাস্টে। এই বানানটা তোমরা যদি খেয়াল করতে পারো তাহলে এমসিকিউটা ধরতে পারবা। এরপরে দেখো সমন্বিত ক্রয়। এই যে এইটা দিয়ে একটা ম্যাথ দেওয়া থাকবে এখানে, এবং এই সূত্রটা তুমি যখনই জানতে পারবা এই সমন্বিত ক্রয় কিভাবে বের করতে হয় তখন তুমি পারবা যে ম্যাথটা দেওয়া থাকবে। এরপর আমি লাস্টে তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব। দেখো সমন্বিত ক্রয় এর জাবেদাটা কি? জাবেদা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়। আমি কি বলছি? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে সমাপনী মজুত পণ্য। তুমি যদি এটা যদি করো তাহলে পেয়ে যাবা সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের তাহলে সূত্রটা কি পেয়েছি আমরা? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এইভাবে হচ্ছে সমন্বিত ক্রয় বের করতে হয়। এবং এখান থেকে দেখো অনিশ্চিত হিসাব, আচ্ছা তোমরা সবাই জানো যারা ম্যাথ গুলো করছো, অনিশ্চিত হিসাব কখন আসে? অনিশ্চিত হিসাব তখনই আসে যখন তুমি রেওয়া মিলে ডেবিট ক্রেডিট করে টাকার সংখ্যাটা হচ্ছে না, মিলছে না, তখনই তুমি অনিশ্চিত হিসাব মূলত গুলো। তো এই অনিশ্চিত হিসাব মূলত খোলা হয় কখন? খোলা হয় সাময়িক হিসাব এবং অস্থায়ী একটা হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব হচ্ছে একটা সাময়িক হিসাব এবং অনিশ্চিত হিসাব একটা। এরপরে দেখো রেওয়া মিল
প্রতিয়ান ও চূড়ান্ত হিসাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে, এটা একটা এমসিকিউ আসবে। দেখো রেওয়াল মিল মূলত কার সাথে যোগসূত্র স্থাপন করে? প্রতিয়ান এবং চূড়ান্ত হিসাব, প্রতিয়ান এবং চূড়ান্ত হিসাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যদি আজকের এই এমসিকিউ ক্লাসটা যদি দেখতে পারো, আশা করছি ইন্টার প্লাস অ্যাডমিশনের জন্য হয়ে যাবে। তাহলে দেখো যে সমস্ত ভুল রেওয়াল মিলে ধরা পড়ে না, এখান থেকে তুমি 100% একটা ম্যাথ পাবা। যে সমস্ত ভুল রেওয়াল মিলে ধরা পড়ে না, দেখো এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। যে সমস্ত ভুল রেওয়াল মিলে কখনো ধরা পড়ে না তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার করণিক ভুল আর একটা নীতিগত ভুল। তো এই নীতিগত ভুলকে আবার করণিক ভুলকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা গেলার ভুল, পরিপূরক ভুল। তো এর আগে তোমাকে একটু এখানে চলে আসো, এই যে নীতিগত ভুল, এই নীতিগত ভুলটা তুমি কিভাবে এখান থেকে, এই নীতিগত ভুল থেকে আমি 100% দিলাম, এটা 100% আসবে। নীতিগত ভুল থেকে একটা এমসিকিউ পাবা, কারণ রেওয়াল মিল থেকে তোমার, অর্থাৎ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে এমসিকিউ পাবা, 5টা করে এমসিকিউ। তো রেওয়াল মিল থেকে 5টা এমসিকিউ পাবা। এই যে আজকের এমসিকিউ ক্লাসটা, এখান থেকে তুমি 5টা কমন পাবা। দেখো তার মধ্যে থেকে নীতিগত ভুল 100% এটা আসবে, নীতিগত ভুল এটা অ্যাডমিশনে আসবে। নীতিগত ভুলটা কি? নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো, কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো। যেমন এখন আমি যদি বলি যে আসবাবপত্র তুমি ক্রয় করছো, আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ক্রয়টাকে তুমি যদি শুধু ক্রয় হিসাবে দেখাও, তাহলে এটা কোন ধরনের ভুল হবে? এটা ভুল হবে নীতিগত ভুল। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, নীতিগত ভুল হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো, কিংবা মুনাফা জাতীয় ব্যয়টাকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো। এই যে এটার এমসিকিউটা এটা 100% আসবে। এবং এখান থেকে আমি তোমাদের বলে রাখতেছি, দেখো তুমি যদি এটা যদি মনে রাখতে পারো, এটা 100% এমসিকিউ আসবে। যেমন আমি বললাম যে আসবাবপত্র বা মেশিন তুমি ক্রয় করছো, এটাকে শুধুমাত্র ক্রয় হিসাবে দেখানো, তাহলে এটা হবে তোমাদের নীতিগত ভুল। এবার চলে আসি আমরা করণিক ভুলে। দেখো বাদ করার ভুল, বাদ করার ভুলটা হচ্ছে একেবারেই বাদ করে যাওয়া, একেবারে কি হয়ে যাওয়া? বাদ করে যাওয়া। অর্থাৎ জাবেদা থেকে কোতিয়ানে স্থানান্তরের সময় কোনো একটা হিসাব যদি বাদ করে যায়, কি বলছি, জাবেদা থেকে যখন কোতিয়ানে তুমি যাবা, তখন যদি কোনো একটা ভুল যদি একেবারে বাদ পড়ে যায়, সেই ভুলটাকে বলা হচ্ছে বাদ করার ভুল। এখন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেই, যে রহিম ব্রাদার্স এর নিকট 5000 টাকা নগদ প্রদান করছো, অর্থাৎ তুমি রহিমকে 5000 টাকা নগদ তুমি প্রদান করছো। এই টাকাটা যদি, এই লেনদেনটা যদি কোতিয়ানে একবারে যদি বাদ পড়ে যায়, তাহলে এই যে বাদ পড়ে গেছে, এই যে ভুলটা তুমি করছো, এই ভুলের নাম হবে বাদ করার ভুল। এই ভুলের নাম কি? বাদ করার ভুল। অর্থাৎ কোন বইতে ওই যে রহিমের নামে কোনো লেনদেন নাই, এটা হচ্ছে বাদ করার ভুল। এরপরে আসো যে লেখার ভুল। লেখার ভুলটা এটা কেমন? এটা হচ্ছে এই যে লেখার ভুল, লেখার ভুলটা হচ্ছে তোমার টাকার অঙ্কে বেশি বা কম দেখানো, টাকার অঙ্কে কম বা বেশি দেখানো, টাকার অঙ্কে। এখন আমি বললাম কি, যে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে বলতেছি, দেখো তুমি বিক্রয় করছো ধরো 5000 টাকা, তুমি একটা পণ্য তুমি বিক্রয় করছো, পণ্য তুমি বিক্রয় করছো 5000 টাকা, তুমি পণ্য বিক্রি করছো কত? 5000 টাকা। এই যে তুমি পণ্যটা 5000 টাকা বিক্রি করছো, এই পণ্যটা যদি তুমি তোমার লেনদেনে অর্থাৎ কোতিয়ানে তুমি যদি দেখাও 50000 টাকা, তাহলে এই যে এক ধরনের ভুল করছো, এই ভুলের নাম হবে লেখার ভুল হবে। তো এটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসতে পারে। আরেকটা হচ্ছে তোমার বেদাখিলার ভুল। বেদাখিলার ভুলটা এটা কেমন? দেখো বেদাখিলার ভুল হচ্ছে একটা হিসাবের পরিবর্তে অন্য একটা হিসাব লিখে ফেলা। একটা হিসাবের পরিবর্তে, বেদাখিলার ভুল হচ্ছে একটি হিসাবের পরিবর্তে অন্য একটা হিসাব লেখা, পরিবর্তে অন্য একটা হিসাবের নাম লিখে ফেলা, হিসাবের নাম লিখে ফেলা। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এখন আমি যদি বলি যে রহিমের নিকট তুমি 5000 টাকা, রহিমকে 5000 টাকা প্রদান করছো, কিন্তু এটা তুমি কি করছো? রহিম না লিখে করিম লিখে ফেলছো। এই যে ভুলটা হয়েছে, এই ভুলের নাম হচ্ছে বেদাখিলার ভুল। এরপরে চলে আসো পরিপূরক ভুল। এই যে পরিপূরক ভুলটা, এটা কি? এটা হচ্ছে একটা ভুল অন্য একটা ভুল দ্বারা
সংশোধন করা, অর্থাৎ পরিপূরক ভুল হচ্ছে একটা ভুল তুমি করছো কিন্তু এই ভুলটা অন্য আরেকটা ভুলের মাধ্যমে এটা সংশোধন হয়ে গেছে, এই যে ভুলটা হয়েছে এই ভুলের নাম হচ্ছে পরিপূরক ভুল। এখন আমি যদি তোমাকে এক্সাম্পল হিসেবে যদি বলি যে শিহাবের নিকট 5,000 টাকা ডেবিট করার কথা ছিল, শিহাবের নিকট 5,000 টাকা ডেবিট করার কথা ছিল, কিন্তু তুমি এটা ডেবিট না করে অর্থাৎ 5,000 টাকা না লিখে তুমি ভুলে লিখে ফেলছো 500 টাকা। এখন তাহলে এখানে কত টাকা কম লিখছো? 4500 টাকা। কিন্তু এমন আরেকটা লেনদেন হয়েছে যে লেনদেনটা জামিলের নিকট তুমি 5,000 টাকা ক্রেডিট করার কথা ছিল, কিন্তু ওইখানে তুমি ক্রেডিট করে ফেলছো ভুলে 500 টাকা। এই যে দুইটা ভুল হয়েছে, এই দুইটা ভুলের মূল বিষয় একটা অর্থাৎ একে অপরে পরিপূরক হয়েছে, একটা ভুলের মাধ্যমে আরেকটা ভুল সংশোধন হয়ে গেছে, এটার নাম হচ্ছে পরিপূরক ভুল। তো তোমার এই যে এখান থেকেও এমসিকিউ আসবে যে বলবে কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, তখন তোমাকে জানতে হবে কৌণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল। এবং এই কৌণিক ভুলের আন্ডারে কি কি আছে? বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাগিলার ভুল, পরিপূরক ভুল। এই বিষয়গুলো তুমি যদি জানতে পারো তাহলে এখান থেকে 100% তুমি এমসিকিউ পারবা। এছাড়াও আরো কিছু এমসিকিউ আছে, ওইগুলো আমি দেখাচ্ছি তোমাদের, জানতে হবে যেগুলো না জানলেই নয়। দেখো এই রেওয়া মিল হচ্ছে রেওয়া মিল হিসাবের হচ্ছে একটা চতুর্থ ধাপ। রেওয়া মিল হিসাবের কততম ধাপ? এটা হচ্ছে একটা হিসাবের চতুর্থ ধাপ। এরপরে দেখো রেওয়া মিল হিসাবের তো ঐচ্ছিক ধাপ। এখন একটা এমসিকিউ এটা আসার মতো যে রেওয়া মিল হিসাবের কোন ধরনের? এটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। রেওয়া মিল হচ্ছে হিসাবের তো ঐচ্ছিক ধাপ এবং এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। এবং এটাও জানতে হবে রেওয়া মিল হচ্ছে হিসাব বিজ্ঞানের অঙ্গ নয়, তালিকা মাত্র একটা। রেওয়া মিল হচ্ছে হিসাবের একটা অঙ্গ নয়, এটা কি? একটা মাত্র তালিকা এটা। এরপর দেখো হিসাব কত প্রকার, এই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি আশা করছি হিসাব বিজ্ঞানের রেওয়া মিল যে ডেবিট ক্রেডিট নির্ণয় করা এটা তোমরা অতি সহজেই করতে পারবা। দেখো হিসাব 5 প্রকার। তো এই যে হিসাব 5 প্রকার আমি লিখে রাখছি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আবারও বলতেছি হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ব্যয়। এই যে 5 প্রকার, এখন এখান থেকেই হচ্ছে তোমার সকল কিছু করতে হবে। তো এইটা তুমি কিভাবে মনে রাখবা যে কোনগুলো ডেবিট হবে আর কোনগুলো ক্রেডিট হবে? তাহলে এই যে একটা লাইন আমি লিখে রাখছি আমরা সব আদম জাতি, আমি আবারও বলতেছি আমরা সব আদম জাতি, আমরা সব আদম জাতি। তাহলে এই যে আমরা সব আদম জাতি, সব হচ্ছে অলওয়েজ ডেবিট হবে আর আদম হচ্ছে ক্রেডিট হবে। তাহলে দেখো তো সব বলতে এখন আমরা কি বুঝি বা সব বলতে আমি কি বোঝাতে যাচ্ছি? দেখো সম্পদের স নিচ্ছি, ব্যয়ের ব নিচ্ছি, এই দুইটা মিলে লিখছি সব। আর সব সব সময় কি হবে? ডেবিট হবে। দেখো এই পৃথিবীতে যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ হবে ডেবিট, এবং যত প্রকার ব্যয় আছে সকল ব্যয় করতে হবে ডেবিট। এছাড়াও দেখো দায়, মালিকানা সত্ত্ব, আয়, আয়ের নিচ্ছি সরায়া, মালিকানা সত্ত্ব নিচ্ছি ম, দ, দায়ের নিচ্ছি দ। এই তিনটা প্রথম অক্ষর নিয়ে লিখছি আমি আদম। আদম সবসময় কি হবে? ক্রেডিট হবে। এই পৃথিবীতে যত দায় আছে এবং মালিকানা সত্ত্ব আছে, আয় আছে, সকল কিছু ক্রেডিট করতে হবে। তো তোমরা যদি এই বিষয়গুলো যদি তোমরা এই অধ্যায় থেকে জানতে পারো তাহলে তোমরা আশা রাখছি এদের থেকে সকলে এমসিকিউ পারবা। এবং তোমাদের আরো কিছু জানতে হবে যে এই অধ্যায় থেকে কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না এবং কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। তো হয় কোনগুলো, এগুলো তোমাকে জানার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাকে জানতে হবে কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তো তোমরা সবাই জানো রেওয়া মিলে অন্তর্ভুক্ত না ওই লেনদেন গুলোই প্রারম্ভিক, যেমন প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব। এছাড়াও সমাপনী মজুত পণ্য এবং অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত বিক্রিত পণ্যের মূল্য এবং সম্ভাব্য যত প্রকার সম্ভাব্য আছে, সম্ভাব্য আয়, দায়, ব্যয়, এগুলো হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তো এই বিষয়গুলো তুমি যখন জানতে পারবা অতি সহজে এখান থেকে এমসিকিউ গুলো এবং সিকিউ গুলো তুমি পারবা। তো আজকের ক্লাসটা এই ছিল আমার যে এমসিকিউর জন্য বিষয়গুলো। তো এখন আমি তোমাদেরকে এক দুইটা প্রশ্ন, এখন বোর্ড প্রশ্ন একটু বলবো, তোমরা একটু মনোযোগ দিও, দেখে তোমরা পারো কিনা। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, দেখো রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল রেওয়া মিল
নিচের কোন দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? জাবেদ ও কোতিয়ান, কোতিয়ান ও চূড়ান্ত হিসাব, কোতিয়ান ও নগদান হিসাব, নগদান বই চূড়ান্ত হিসাব। তাহলে এখন আমরা এখান থেকে উত্তর পাচ্ছি কোতিয়ান ও চূড়ান্ত হিসাব। এটা কিন্তু রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল। এবং আরো একটা আসছিল দোসর বোর্ড 2024 সালে আসছে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? এখন আমরা সবাই জানি এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করতো, রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এরপর আসো আরো বেশ কয়েকটা এমসিকিউ তোমাদেরকে আমি দেখাতে। দেখো আবারও একটা আছে দোসর বোর্ড 2015 সালে প্রশ্নটা আছে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? তাহলে তোমরা অতি সহজে এখন জানো যে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এরপর আরো কয়েকটা প্রশ্ন আমি ধরি তোমাদের। সমন্বিত ক্রয় এটা দেখো সকল বোর্ড প্রশ্নতে আসছিল, অর্থাৎ 2016 থেকে শুরু করে 23 সাল পর্যন্ত এই প্রশ্নটা আসছিল সমন্বিত ক্রয়ের সূত্রটা কি? অলরেডি তোমরা জানো প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো এটা এখন তোমরা পারবা যদি আমার ক্লাস যদি ভালো করে থাকো। এখন দেখো আমি আরো একটা তোমাদেরকে এমসিকিউ ঢাকা বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2021 সালে প্রশ্নটা আসছিল মেশিন সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে একটা বলছি মেশিনের টাকাটা মেশিন সংস্থাপন ব্যয় একটা মূলধন জাতীয় ব্যয়কে এটা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এটা কোন ধরনের ভুল? তো আমি তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম নীতিগত ভুল। নীতিগত ভুলের মিনিংটা কি, বিষয়টা কি? নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো। ঠিক এখানে মেশিনের সংস্থাপন ব্যয় যেটা মূলধন জাতীয় ব্যয় এটাকে তোমার মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাইছে, এটাকে মজুরি হিসেবে দেখানো হয়েছে। তাহলে এটা কোন ধরনের ভুল হয়েছে? নীতিগত ভুল। তো এরপরে আরো কয়েকটা দেখো, আমি যদি বলি আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসেবে ডেবিট করা হলে এটা কোন ধরনের ভুল হবে? এখন তোমরা উত্তর করো। করণিক ভুল, পরিপূরক ভুল, বেদাকিলার ভুল, নীতিগত ভুল। উত্তর কি? উত্তর হচ্ছে তোমরা কমেন্টে জানাও। এটা হচ্ছে দোসর বোর্ড 2022, বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। এরপর আরো একটা দেখো 16 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত এই প্রশ্নটা আসছিল যন্ত্রপাতির সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করে, অর্থাৎ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়টাকে মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে। এটা কোন ধরনের ভুল? এটা তোমরা জানাও। ঠিক চট্টগ্রাম বোর্ড 2021 সালে এটা আসছিল অভিসরজম ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। তাহলে এটা কোন ধরনের ভুল? এটা তোমরা এখন জানাও। এরপরে দেখো আমি যদি আরো একটা প্রশ্ন করি যে ঢাকা বোর্ড 2021 সালে প্রশ্ন আসছিল অনিশ্চিত হিসাব একটা কোন ধরনের হিসাব? অনিশ্চিত হিসাব একটা কোন ধরনের হিসাব? এখন তোমরা এটা অবশ্যই পারবা। এটা হচ্ছে একটা সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাব। তো এই যে বিষয়গুলো এখন আশা রাখছি তোমরা এই ক্লাসটা যারা দেখতেছো বা দেখবা, তোমরা এই ক্লাসটা করার পরে তোমাদের টেস্ট পেপার বা গাইড বা বই যা আছে তোমরা সবকিছু ওপেন করে তোমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবা। তো যদি ক্লাসটা দিয়ে ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি তোমরা আমাকে জানাও কমেন্ট করে, আমি পরবর্তী ক্লাসগুলো দিব। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো।